দেখা যাচ্ছে দাদা, দেখা যাচ্ছে। আওয়াজ ক্লিয়ার? পুরো ক্লিয়ার। হ্যাঁ ভেরি হ্যাঁ, গুড। ঠিক আছে। এবার দেখো, প্রথম একটা অঙ্ক করতে পারলে সোজা অঙ্ক, না করতে পারলে হিসাব ভুলভাল করলে কঠিন অঙ্ক, তাই না? তাহলে প্রথম অঙ্কটা করো। তো এখানে প্রথমে এইটা করবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ। সেখানে বলছে 1/2 সেটাকে আমরা কীভাবে হিসেবে দেখবো? 3/2 দেখবো। কি দেখবো? 3/2। 3/2 হিসেবে দেখবে। এগুলো মুখোমুখি দেখে নেবে যেটা 3/2। তাহলে ওর যদি 3/2 হয়, নিচে আছে 2, তাহলে এলসিএম করলে কত হবে? 6। 3/2 6। এলসিএম 6। ভেরি গুড। তাহলে 3/2, কিন্তু এটা আমরা মানে দেখছি 3/2। তাই 3/2 যদি হয়, তাহলে 3 দুই, থেকে 9। তাহলে দেখো 6কে যদি ভাগ করি 2 দিয়ে, তাহলে কত হবে? 3। তাহলে উপরে 3-এর সঙ্গে গুণ করলে সেটা 3×9 হয়ে গেল, মাইনাস 3 দিয়ে ভাগ করি 2, উপরে 1-এর সঙ্গে গুণ 2। করলে 2 এখানে দেখো 6 মানে 1 হবে। তাহলে এটাকে আলটিমেটলি ক্যালকুলেশন করলে কত আসছে? 9 থেকে 2 বাদ দিলে কত? 6/6। 7, 7 থেকে 1 বাদ দিলে 6, তাহলে 1 6/6। আসছে। তাহলে 6/6 যদি আসে, তখন দেখা যাবে কত কেটে যাচ্ছে? 1 হয়ে যাবে। ওপরে দেখলাম যোগ বিয়োগ করে 6 আসছে, নিচে 6 আসছে, তার মানে কাটাকুটি করলে কত হবে? বিয়োগ করলে 0 হয়, কিন্তু গুণ ভাগ করলে 1 হয়। কাটাকুটি 1 হলো। ভেরি গুড। এবার এখান থেকে করো, এটা করো। এটা করলে কত আসছে দেখো। এবার এটা করলে দেখো, এখানে এটা কিন্তু 4 গুণ কে আছে। 4, এবার 10 এটা প্লাস কো, বাই 4। ভালো করে বুঝবে। এটা যেটা পেলাম সেটা কিন্তু 1 পেলাম, এটা কিন্তু হাফ ইন্টু আছে, ব্র্যাকেট মানে ইন্টু মানে গুণ। তো 1 গুণও যা, না করাও তাই, তার মানে না এটাই করা তো। করবো। তাই 4 5/4 রয়েছে। তাহলে এখানে 5/4 দেখতে পাচ্ছি। ওকে। আর এখানে 2, তাহলে এলসিএম হয়ে যাবে 4ই। তাহলে 5/4, নিচেই 4। 4 আছে মানে 5ই থাকবে। আর 2 আছে মানে 5 2 আর দুগুণী 2। 4, ওপরে 2। তাহলে এখানে ক্যালকুলেশন করলাম, কত এলো? 3/2, 3/4। 3/4 এলো। ভেরি গুড। তাহলে এই পর্যন্ত আমরা ক্যালকুলেশন করে দেখতে পাই 3/4 এলো। এখানে দেখো রয়েছে 4, 3 4 12, আর 1 13, তাহলে 13/4। 4/4। আর মাইনাস এদিকে কত আছে? 3/4। মাইনাস তো ভাগ, এখানে ভাগ আছে, এটা কি চিহ্ন আছে? ভাগ ভাগ চিহ্ন। ভাগ। আর যদি 13/4 উল্টে ভাগ দেবো ওটা। মানে উল্টে যাবে, তাহলে 4/3 হয়ে যাবে এটা। এপাশে যেটা 4/3। হয়েছিল। তাহলে 4/3 হলে দেখো কত হচ্ছে? 4 4 কেটে যাচ্ছে, তাহলে 13 কত আসলে এডু করে? 3। এডু করে, 13/3। রেডু করে আসলো 13/3। ভেরি গুড। এইবার এখানে রয়েছে 8 2 16 আর 1 17/2। ব্যাস। এবার ইন্টু রয়েছে, এটা কী রয়েছে? ইন্টু রয়েছে। তাহলে গুণ করো, করলে কত আসছে? 170 আর 51। কত আসছে দেখো। 170 51। এটা কোথায় মিস? 200। 221 নাকি? এটা কি ঠিকঠাক আছে না মিস্টেক হয়েছে? এটা দাদা ভুল, মিস্টেক আছে। অপশানে মিলিনি একটা। অপশান মিস্টেক আছে না? তোমার, হ্যাঁ দাদা। তোমাদের এটা এসেছিল তো? হ্যাঁ দাদা, এটা এসেছিল। হ্যাঁ, ঠিকই তো আসবে। এটা ভুল আছে, বুঝলে? কোথায় ভুল আছে ধরা বড় মুশকিল। আচ্ছা, এটাকে যদি হাফ করে দাও, দেখো তো, হাফ করলে হাফ ইন্টু 13/3 করলে কত আসছে? তাহলে 13/6 আসছে। ওই 13/6 মানে কত? তাও তো হচ্ছে না বাবা। এখানে অ্যান্সার নিয়েছে, বি অ্যান্সার নিয়েছে। 4 4 24 আর 25। 25/6 করেছে। 25/6 করে যারা, আর এটুকু ক্যালকুলেশন করে কত এলো আমাদের? 13/3। 13/3, তাই তো? আচ্ছা। আচ্ছা, এটাকে 1/1/2 করলে কত হচ্ছে দেখো তো? 1/2 করলে 3/2 হচ্ছে। 3/2 আসছে, 3 তাই 3 তো? কেটে গেল। 3/2 মানে 6, 6 3 9। আচ্ছা, ওটাকে 4 ধরলে কত আসছে? 4 2 8 আর 9, 9 যদি হয় 3 9 27। 13 কোনো গুণিতক তো 25 হবে না দাদা। হ্যাঁ, সেটাও তো ঠিক যে 4 6 24 আর 25, 13 কোনো গণিত তো 25 আসবেও না। আমার মন বলছে এখানে কোনো যোগ বিয়োগের গল্প ছিল। ওখানে হোক বা এই যে প্রথম যে এটা করলাম, এক উত্তর হলো। হ্যাঁ, বা যাই হোক, এটা একটা মিস্টেক আছে, কিন্তু এটার অ্যান্সার যেটা আমরা পেয়েছি দেখো, এখান থেকে 13/3 আছে, আর এদিকে 8 2 16 আর 17/2 হবে, এটাই আছে, এটাই হবে অ্যান্সার। ক্যালকুলেশন করে যেটা হবে সেটা তোমাদের অ্যান্সার, এখানে ভুল আছে। নেক্সট, প্রথম অঙ্কটাই ভুল দিয়েছে। 6 দাগ দেবো বলছে, একটি ভুল ট্রেন। বলতে হ্যাঁ। দাদা, আগের ম্যাথটা যেটা আছে না, ওটা যে 8/1 ফার্স্টে আছে না, হ্যাঁ। ওটার কোনো মাইনাস আছে। তাহলে হতে পারে 8/1/2 যদি তাহলে হয়। হতে পারে। 8/1 হ্যাঁ, ওটার কোনো মাইনাস হ্যাঁ, আছে, যে মানে এখানে যেখানে যদি মাইনাস হয় সলিউশনটা তাহলে হবে। দেওয়া আছে না, ওখানে হ্যাঁ, মাইনাস তাহলে ওটা দিয়েছে। ব্র্যাকেটের এখানে এটা মাইনাস আছে। দিয়ে তারপরে আমাদের এসেছিল কত? 13/3। 13/3। এবার যদি ক্যালকুলেশন করি, দেখা যাচ্ছে 8 2 16 আর 17/2।
ছয় মাইনাস 13/3 যদি করা হয় তাহলে এলসিএম করলে দেখা যাচ্ছে 13/3 হবে না? এটা ক্যালকুলেশন করে নি হ্যাঁ 13/3। তাহলে তাই যদি 13/3 তাহলে 6 যদি করা হয় তাহলে ছয় হবে। আসছে 3 সুতরাং 51 25/6। 51 আর এখানে কত আর 26 এদিকে তাহলে কত আসছে 35/6 তাহলে 35/6 35/6 মানে কত আসছে 35 না সরি 25 হ্যাঁ হ্যাঁ 25 বিয়োগ করলে 25 বি বসে। আনসার মিলে যাচ্ছে। হ্যাঁ অপশন বি ঠিক আছে। Option B। তাহলে এখানে মাইনাস আছে, এর উপর একটা মাইনাস চিহ্ন আছে, তো অঙ্কে ভুল ছিল, আমাদের কোনো মিস্টেক না। 6 দাগ দেখো, সবাই একটি নাম্বার ট্রেন পেয়ে 10 যাবে। কিলোমিটার, হ্যাঁ সবাই নাম্বার পেয়ে যাবে। একটি ট্রেন 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 12 মিনিটে, যদি 5 কিলোমিটার ঘন্টা হ্রাস পায় তাহলে একই দূরত্ব অতিক্রম। দেখো তার মানে কি 10 কিলোমিটার দূরত্ব সে কী করছে, অতিক্রম করছে 12 মিনিটে। তাহলে আমার এখানে কি করতে হবে, যদি দ্রুতি মানে বেগ 5 কিলোমিটার পার হ্রাস পায়, তাহলে এখানে আমার বেগটা আগে প্রথমে বের করে নাও। তাই 10 কিলোমিটার দূরত্ব যদি 12 মিনিটে যায়, হ্যাঁ তাহলে 1 ঘন্টায় কতটুকু যাচ্ছে সেটা বের করে নাও। 50 তাহলে 12 মিনিটে যদি 10 যায় তাহলে ঘন্টায় বের করতে গেলে 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে 5 12 60 মানে দেখা যাচ্ছে কি 50 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে 50 কিলোমিটার পার আওয়ার ছিল, এবার 5 কিলোমিটার পার ঘন্টা হ্রাস পেলো, তার মানে কত হলো 45 যদি হয় তাহলে দেখা যাচ্ছে দূরত্ব 10 কিলোমিটার আর এদিকে তুমি যাচ্ছে 45, ভাগ করে দেওয়া কত আসছে, 5 2 10 আসছে, এদিকে কত আসছে বাপু 45। এবার এটা মিনিটে আসে অ্যান্সার, ঘন্টার থেকে মিনিটে করবো 60 করে দিলাম। আচ্ছা 3 তিরিকে কত আসলো, 3 3 9 3 গুণ 60 3 তিরিকে 9 আর এখানে 3 20 60 এলো, তাই তো? তাহলে আলটিমেটলি কত হলো 20 দিয়ে 40/3, তাই তো? 40/3 মানে দেখো 3 13 39, এই 13 মিনিট। এখনো দেখো 1-এর 3 রয়েছে মানে তো জানো 1-এর 3 মিনিট মানে 1-এর 3 মিনিট মানে কত সেকেন্ড, 60 গুণ করে দিতে যাবে 20 সেকেন্ড। 3 গুণ 60। আচ্ছা তারপরে দেখো 9 দাগের একটা অঙ্ক ছিল, করিয়েছিলাম আমি, এলসিএম করবে হরগুলো, তাই 4 আর 3 এলসিএম করলে কত হয়, 4 আর 3 এলসিএম হচ্ছে করলে দাদা, এগুলো দেখাচ্ছে, কালকে বললেন না দাদা? হ্যাঁ করেছি তো, আজকে করাবো বলেছিলাম, ও একটা বাচ্চা সেটা তো আছেই। আচ্ছা 12 আছে এলসিএম, 12 যদি এলসিএম হয় তাহলে এটা হচ্ছে ধরে নিলাম কি মোট অংশ আমাদের 12, ঠিক আছে। এবার বলছি 1-এর 4 অংশ পুত্র, তাহলে 12-এর 1-এর 4 অংশ যদি পুত্রকে দেয় তার মানে কত দিল, কত দিল, 3 4 12 3 অংশ দিল, ভেরি গুড। আচ্ছা আর বলছে কি মোট অংশ 2-এর 3 অংশ দিচ্ছে কাকে, স্ত্রীকে, তাহলে স্ত্রীকে কত দিচ্ছে, 3 দিয়ে কাটলে 3 4 12 মানে 8 আসবে, 8 আসবে। আর বাকি অংশ তাহলে টোটাল ধরেছিলাম আমাদের এলসিএম 12, মানে ওটা হচ্ছে টোটাল, কিন্তু এখানে দেখা যায় 3 আর এদিকে 8, টোটাল কত দিয়ে ফেললো স্ত্রী আর ছেলেকে 11, তাহলে বাকি আছে কত 1, বাকি আছে 1। আর সেই একটা কি বলছে বাকি অংশ 2 কন্যাকে, তাহলে 1-কে 2 ভাগে ভাগ করা হয় কত হবে, হাফ। তাহলে হাফের ভ্যালু কত বলে দিচ্ছে, সেটা নাকি প্রত্যেক কন্যা বলছে 20,000, তাহলে 1-এর ভ্যালু কত, হাফ যদি 20,000 হয় তাহলে 1 হবে কত 40,000। অ্যান্সার চেয়েছে মোট সম্পত্তি, তাহলে মোট সম্পত্তি তো 12, 1 মানে যদি 40,000 হয় তাহলে 12 মানে কত, 4 12 48,000, 48,000 বলতে 4,80,000, অপশান ডি। একজন বিক্রেতা ক্রয় মূল্যের উপর 13% লাভ আশা করে, ভেরি গুড। যদি একটি মাসে তার বিক্রি হয় এত টাকা, মানে কি 100 টাকা যদি ক্রয় মূল্য হয় সেখানে তুমি 13% লাভ করছো, তাহলে 13% যদি লাভ করো তাহলে তোমার বিক্রয় মূল্য কত দাঁড়ালো, 113% দাঁড়ালো, ভেরি গুড। তারপরে সেই 113%ই ঠিক আছে, সেই 113% বিক্রয় মানেই হচ্ছে কি 791 আর তারপরে 3টে শূন্য, এটা অ্যান্সার যে লাভ কত, লাভ তো 13%, তাহলে 13 মানে কত করলেই অ্যান্সার। এবার এখান থেকে 7 দিয়ে কেটে যাচ্ছে, দেখো 7 13 91, 7 7 দিয়ে কেটে গেল, তাহলে এখানে 7,000 হলো, তাহলে 7,000 গুণ 13 মানে 7 13 91,000, অপশন নম্বর এ অ্যান্সার। যেটা চাইবে সেটা, যদি ক্রয় মূল্য চাইতো তাহলে কী করতাম 100 গুণ করতাম। আচ্ছা তারপরে দেখো 17 দাগ, দেখো এখানে তোমরা অনেকে হয়তো জানো যে 1/cos, 1/cos মানে কত হয়, 1/cos মানে কি, একদম 1/cos মানে হচ্ছে সাইন, তাহলে 1/cos থিটা মানে হচ্ছে সাইন থিটা, সেটা 1/cos মানে কি, 1 বলছি সরি 1 - cos, 1 - cos মানে হচ্ছে সাইন থিটা, 1 - cos স্কয়ার হবে তাহলে, তো স্কোয়ার করে নেবো আমরা, নো টেনশন, ঠিক আছে। 1 - cos স্কয়ার থিটা সমান সমান সাইন স্কয়ার, তাই তো?
ওয়ান মাইনাস কস স্কয়ার থিটা সমান সমান সাইন স্কয়ার থিটা। যাই হোক, তাহলে সেই হিসাবে যদি আমরা করে থাকি ওটা আরো ইজি আসবে। দেখো তো ওটা রুট আছে থাক আপাতত, তাহলে ওয়ান প্লাস তো মানটা বসিয়ে দাও দাদা, মান বদলে তো হয়ে যাবে। মান বসালে হয়ে যাবে। দেখো একটু জটিল মতো হয়ে যাবে তখন তোমাদের, ঠিক আছে? ওই জন্যই করছি। মান বসালে তোমাদের আবার ওই √3/3 করলেও আসবে। ওটা স্কয়ার হয়ে যাবে, যে রুটের মধ্যে বের তাছাড়া করে নিতে পারবো তোমাদের দাদা। তোমাদের যদি জানা থাকতো তোমরা তো ইজিলি করতে পারতে। হ্যাঁ, এই যে 1/cos বাই, এবার দেখো এটা আছে আর এখানে 1 মাইনাস cos 30 ডিগ্রি আছে। ভেরি গুড। আমি কি করলাম, তাহলে এই উপর নিচে পুরোটাকে স্কোয়ার, দেখো করতে হবে। পুরোটাকে স্কোয়ার করে দাও। উপর নিচে কোঅর্ডিনেশন করলেও কিন্তু চলে আসবে, আসবে না তা না, আসবে না তা না, চলে আসবে। তুমি যদি কোঅর্ডিনেশন করো সেক্ষেত্রেও কিন্তু চলে আসবে। আবার বলছি, তুমি যদি কোঅর্ডিনেশন করো তাহলে সেক্ষেত্রেও চলে আসবে। আর তাছাড়া তুমি এটা জেনে নাও যে এটা যদি আমি লিখতেই পারি যে 1 প্লাস cos 30 এর স্কোয়ার, মানে এই পুরোটার স্কোয়ার, কিন্তু স্কোয়ার মানে, আর এদিকে 1 মাইনাস cos এর স্কোয়ার, তার মানে হচ্ছে কত, এটা সাইন স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, আলাদা করে নিলাম। তাহলে সাইন স্কোয়ার 30 ডিগ্রি মান কত হবে, হাফ হবে, এটা তো জানা আছে। হাফের হাফ রয়েছে। এবার দেখো এইখানে স্কোয়ার যেহেতু রয়েছে, আমরা কি করবো, দেখো এরপর আবার রুট আছে। কি আছে দেখো, রুট আছে না, রুট আছে তো, হ্যালো, হ্যাঁ রুট আছে। আচ্ছা রুট আছে, তাই রুট আছে তো সোজা হয়ে গেল। রুট যদি থাকে তাহলে এখান দেখো কত আসছে, cos 30 ডিগ্রি ভ্যালু কত, √3/2 তাহলে √3/2 যদি হয় 1 প্লাস √3/2 হলো এটা। দেখো এই স্কোয়ার এটা কিন্তু আউট হয়ে গেল, তাহলে এইটাই পড়ে আসে শুধু। তাই যদি হয় তাহলে এটা করলে কি আসবে, দেখো 2 প্লাস √3/2 আসছে। আর সাইন 30 মানে হচ্ছে হাফ, আর হাফ যদি আমরা ভাগাকার রয়েছে উপরে উল্টে যাবে গুণাকার করলে, 2 কেটে যাবে, তাহলে আলটিমেটলি 2 প্লাস √3 আছে। তাহলে এইটুকু আমরা ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে 2 প্লাস √3 আছে। মাইনাস cos 30 ডিগ্রি মান কত, cos 30 হচ্ছে কি তোমার 2 হবে, আর cot আর 3 √3 হবে। cot 30 ডিগ্রি মান হচ্ছে 3। দেখো তাহলে কি, -2 কাটা কাটা এটা কাটা এটা কাটা কিছু নেই, মানে যোগ বিয়োগ, তার মানে 0 অ্যান্সার, অপশন নাম্বার এ। ঠিক আছে, এবার যারা বলছে করণীয়সন করবে করতে পারো, যে 1 প্লাস cos 30 যেটা, তো ভ্যালু যেটা জানো, কসের মান কত, 1 প্লাস √3/2, এটা আমরা ক্যালকুলেশন করে ডাইরেক্টলি চলে আসবে কত, 2 প্লাস √3/2। তাহলে এটা বোঝা গেল 2 প্লাস, ডাইরেক্ট লিখলে √3/2 একটা আসছে, আর নিচে আসছে কত, 2 মাইনাস √3/2, এটা মাইনাস যেহেতু। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা করণীয়সন করো তাহলে করলে কি আসবে, ওই তো 2 কেটে যাবে, গিয়ে 2 দাদা 2 কোথায় পেলে, 1 আছে তো। এটা হ্যাঁ ওই 1 প্লাস ওই cos এর মান এটা এরকম আসবে, এটা পুরোটা এরকম আসবে। আসলে এবার এটাকে দেখো, তাই বলো, এবার এটাকে উল্টে দিলেও হয়ে কেটে যাবে, যাবে। 2 প্লাস √3/2 আর ইন্টু 2/2 মাইনাস, এই 2 কেটে যাবে। এবার দেখো এই 2 প্লাস √3 যখন থাকবে আর নিচে যখন একই ডিজিট মাইনাসে থাকবে, তোমাদের তো একদিন ক্লিয়ার হয়ে গেছে আশা করি। উপরে স্কয়ার হয়ে যাবে। এটা মানে কি, স্কোয়ার হয়ে যায়, তাই তো? করণীয়সন করে দেখো, এটা করলে মাইনাস হয়ে যাবে। দেখো এখানে 2 এর স্কোয়ার 4, করণীয়সন মানে কি, এখানে প্লাস √3 আছে, যারা করণীয়সন বোঝো না তাদের জন্য এটা। হ্যাঁ, তাহলে এটা যদি আছে, করণীয়সন মানে কি, যে এই নিচের এটা যেটা থাকবে তাকে কাটার চেষ্টা করো। তাহলে মাইনাস আছে মানে নিচেরটা যা থাকবে তার উল্টোটা উপরে করো। তাহলে এখন 2 প্লাস √3 হলো, এই গেল। আর এখানে কি হবে, এখানে ওই প্লাস হবে 2 প্লাস, তাহলে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে 4 - 3 হয়ে যাবে ক্ষেত্রে, তাহলে নিচে 1 থাকবে, 1 তো দাম নেই। 1 হয়ে যাবে নিচে, আর এটা যখন ক্যালকুলেশন করবে এটা মানে কি দাঁড়াবে, এটা মানে তো আমরা লিখতেই পারি, স্কয়ার হয়ে যাবে। এটা মানে ডবল আছে মানে কি, ওটা স্কোয়ার আছে, হোল স্কোয়ার করে দাও। আর যেহেতু হোল স্কোয়ার নিচে আছে কিন্তু এক ক্যালকুলেশন করে রুট আছে, স্কোয়ার এটা আউট হয়ে গেল, বুঝতে পারলে? তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে কি, সেই 2 প্লাস √3 পড়ে থাকছে। আর এইদিকে তো এগুলো ভ্যালু পাঠাবো ভাই, এবার যেগুলো ভ্যালু পাঠালেই হয়ে যাচ্ছে, যে কোসেক 30 মান হচ্ছে 2 আর cot 30 মান হচ্ছে √3, কেটে যাচ্ছে, দেখো 0 আসছে। এটাও করতে পারো করণীয়সন করে। আবার আগে যেটা করলাম সেটাও করতে পারো। চলো নেক্সট দেখবো, 777-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা 28-এর স্কোয়ার। তোমাদের গতকালও বলেছিলাম 784, তার আগের দিনও বলেছিলাম। 784 আর এর ডিফারেন্সটা চেয়েছে, ডিফারেন্স কত, বিয়োগ করে দেখা যাচ্ছে কত হচ্ছে, 7 আসছে, অপশন বি অ্যান্সার। 50 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যাগুলো মুখস্থ রাখবে। একটি বালক দেখলো যে এখন সে 16 এর বদলে 61 লিখলো, তাহলে দেখো ওর লেখার কথা ছিল 16 কিন্তু ও লিখছে কত, 61, তাহলে কত এক্সট্রা লিখে ফেললো, 45।
45ও এক্সট্রা লিখে ফেললো, অ্যাকচুয়ালটার থেকেও 45 বেশি লিখে ফেললো মোট। এবার 20টা সংখ্যা রয়েছে, তাহলে গড়ে কত লিখলো, গড়ে কত বেশি লিখে ফেললো অ্যাকচুয়ালের থেকে, তাহলে 35 গড় এখন হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু 35 গড় নয়, কারণ ও 16 জায়গায় 61 ধরেছে, ওই জন্য মানটা গড়টা বেড়ে গেছে। তাহলে 20 দিয়ে ভাগ করলে গড়ে কত বেশি লিখেছে সেটা বুঝে ফেলবো, 35-এর ভেতরে যে কতটুকু গড়ে বেশি লেখা সেটা বুঝে ফেলবো। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো কত আসছিল, 2.25, এটা হলো 2.25 আসছে, ঠিক আছে। যাই হোক 2.25 আসছে, তাহলে এইটা 35 যেটা হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2.25 গড়ে বেশি লিখেছি, মোট বেশি লিখেছিলাম 45, যেহেতু গড় অ্যান্সার চেয়ে গড়ে বেশি লিখে সেটা বাদ দিয়ে দিলেই প্রকৃতিটা পড়ে থাকবে। তো এটা যদি বাদ দিয়ে দিই থাকছে কত, 32.75 অ্যান্সার। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এতে। ভেরি গুড কোশ্চেন এগুলো সব। আচ্ছা নেক্সট দেখে নেব, দুটি সংখ্যার যোগফল দিয়েছে, বিয়োগফল দিয়েছে, খুবই সোজা এগুলো। তো যোগফল আর বিয়োগফল সবসময় চেষ্টা করে বড় সংখ্যাটা আগে বের করা, কারণ বড় সংখ্যা যদি বের করি সেক্ষেত্রে বিয়োগফলটা যদি বাদ দিয়ে দিই ছোটো সংখ্যা ইজিলি পেয়ে যাওয়া যায়। তাহলে বড় সংখ্যা বের করি, তাহলে 15 মিশ্র ভগ্নাংশ সামান্য ভগ্নাংশে পরিণত করে 3 15 45 আর 46/3 হচ্ছে যোগফল, প্লাস বিয়োগফল রয়েছে কত, 3 4 12 আর 2 14/3 রয়েছে, বাই 2 করলে কী পাবো আমরা, বড় সংখ্যা পাবো। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে কত আসছে, এখানে 3 আসছে, আর এদিকে 46 আর 60/3 আসছে, তাই তো। তাহলে কাটাকুটি করলে কত আসছে, 20, আর এদিকে বাই 2 রয়েছে, তাহলে 20/2 মানে কত, 10, 20/2 মানে কত আসছে, 10। তাহলে বড় সংখ্যা পেলাম 10। আর কালকেই যেটা বলছিলাম যে বড় সংখ্যা যদি 10 হয় সেখান থেকে যদি পার্থক্যটা বাদ দিয়ে দিই, পার্থক্য কেন হয়, কারণ বড় সংখ্যার থেকে যতটুকু পার্থক্য মানে ওটাই অতটা মান ছোট হচ্ছে ছোটো সংখ্যাটা। তাহলে আমি বিয়োগফলটা বাদ দিয়ে দেবো, তাহলে 3 4 12 14/3 যদি বাদ দিয়ে দিই আমি কী পেয়ে যাব, ছোটো সংখ্যাটা পাবো। তাহলে বড় সংখ্যা পেলাম 10, আর এটা করলে, কারণ মাথায় রাখবে যে বড় সংখ্যার থেকে যদি আমরা ছোটো সংখ্যা বাদ দিই, হ্যাঁ এই বিয়োগফল বাদ দিলে ছোটো সংখ্যা পেয়ে যাবে। বা তুমি এটা করেও করতে পারো যে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2 করবে, তাও হবে, কিন্তু এটা করলে তাড়াতাড়ি হবে। 3 10-কে 30 থেকে 14 বাদ দিলে কত হবে, 16/3। তাহলে ছোটো সংখ্যাটা 16/3, আর এদের গুণফলটাই চেয়েছি। তাহলে 16/3 যদি হয় তাহলে 160/3, 160/3 ভাগ করলে কত আসবে, অপশান ডি আসবে। দেখো 3 5 15, 150 তো উপরে আছেই, বোঝাই যায়, তাহলে ওটাই অ্যান্সার, আর দেখার দরকার হয় না। একটি সমবাহু ত্রিভুজের পাদ ত্রিভুজ, এটা গতকাল যেমন বুঝতে অসুবিধা হচ্ছিল, তো বিষয়টা বলছি, ডিইএফ ডিগ্রি কোণ এফডি এর পরিমাণ দেখো কি বলছে, দেখো পাদও মানে আগে সমবাহু ত্রিভুজটা একটা আঁকি, মনে করো একটা সমবাহু ত্রিভুজ, আচ্ছা এর নাম দিদি, একটা এ বলছে, এটা বলছে বি, এটা বলছে সি, ভেরি গুড। এর পাদ ত্রিভুজ মানে কি বলতে চাইছে বলো তো, যে আমরা করে থাকি না পাদ ত্রিভুজ সমবাহু এর বরাবর পাদ ত্রিভুজ, এই যে এটাকে বলে পাদ ত্রিভুজ, ঠিক আছে। আর এইখান থেকে মিডিল মান বরাবর হচ্ছে, মানে মিডিল লম্ব বরাবর হচ্ছে। যাই হোক, এবার এটার একটা নাম দিয়েছে, ওরা কী নাম দিয়েছে, নাম দিয়েছে ডি। আচ্ছা কোন পাদ ত্রিভুজ ডিইএফ, মানে ইটা এখানে, ঠিক আছে, কোনটা এখানে ডিইএফ, ঠিক আছে। পাদ ত্রিভুজের কোন ডিইএফ মানে এই যে এর পাদতে ই বিন্দু, মানে মেন যে কোন যেখানে সেই বিন্দুটা ওখানে থাকছে, বেশ এটাই বলছে পাদ। এবার হচ্ছে কোন এফডি এর মান কত, দেখো সিম্পল লজিক, আমরা জানি দেখো যখনই বলে সমবাহু ত্রিভুজের পাদ ত্রিভুজ মানে সেটাও কিন্তু সমবাহু ত্রিভুজ, সেটাও কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এবার দেখো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের ভ্যালু কত, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের ভ্যালু কত হয় ভুলে গেছে, 60 ডিগ্রি, 3 6 18 180, তাহলে 60 ডিগ্রি করে হয়। এবার এটাও পাদ যেটা সেটাও কিন্তু 60 ডিগ্রি করে, এটাও 60 এটাও 60। অ্যান্সার চেয়েছে কি এফ ডি এ, কি চেয়েছে, ওহো এটা ডি নিচে হবে, একটু ভুল লিখেছি, ডিটা নিচে হবে, পাদ ত্রিভুজ বলেছে, হ্যাঁ এখানে ডিটা নিচে, ঠিক আছে, ডি ই তারপরে এফ, তাহলে চেয়েছে কি এফ ডি এ, চেয়েছে এফ ডি এ মানে এটার ভ্যালু চেয়েছে। যখন বলে দিয়েছে এফ ডি এ তখন এটাই বোঝাচ্ছে এটাই চেয়েছে। তাহলে দেখো এই পুরোটার ভ্যালু কত হচ্ছে 60 ডিগ্রি, অর্ধেক কত হবে 30 ডিগ্রি, অপশান সি। সমতল থেকে 500 মিটার উঁচুতে, তাহলে দেখো এইটা যদি সমতল হয় এখান থেকে 500 মিটার উঁচুতে লম্ব আছে, 500 মিটার লম্ব, এটা উঁচুতে একটি অবস্থিত পাহাড়ের শীর্ষবিন্দু, তাহলে এখানে ধরে নাও এ হচ্ছে শীর্ষবিন্দু থেকে দুটি নৌকাকে যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখছে, মানে এইখান থেকে দেখছে
এটা এখানে মনে করো বি কোণ, এই বি এখানে একটা স্পট এখান থেকে, ঠিক আছে। এবার এই চূড়ার থেকে দেখা যাচ্ছে একটা আছে 35 ডিগ্রি অবকোণ, মানে এই কোণ এখানে 35 ডিগ্রি সি বিন্দু মনে করো, আর একটা দেখছে ডি বিন্দুতে একটা কোণে, একটা 30 ডিগ্রি দেখছে, একটা 45 ডিগ্রি দেখছে। তাহলে এবার এটা মানে কি, এটা হচ্ছে লম্ব বাই ভূমি। যখন তোমার অবনতি কোণ মানে নিচের দিকে তাকাচ্ছ, তার মানে লম্বর থেকে কোন দিকে তাকাচ্ছ, ভূমির দিকে তাকাচ্ছ, লম্বর থেকে ভূমির দিকে। আর উন্নতি কোণ বললে ভূমির থেকে এই দিকে, ঠিক আছে। তাহলে লম্বর থেকে ভূমির দিকে তাকাচ্ছ মানে লম্ব বাই ভূমি। আর লম্ব বাই ভূমি মানে কি, ভূমি বাই লম্ব। লম্ব বাই লম্ব বাই ভূমি মানে ট্যান। তার মানে লম্বর দিক থেকে তুমি ভূমির দিকে, তাহলে লম্ব বাই ভূমি। এই লম্বর দিক থেকে ভূমির দিকে, তাহলে লম্ব বাই ভূমি, ঠিক আছে। তাহলে লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান। তাহলে ট্যান 30 ডিগ্রি ভ্যালু কত বের করো, এই ট্যান 30 ডিগ্রি, হ্যাঁ, অবনতি কোণ যেটা, হ্যাঁ, সেখানে লম্ব বাই ভূমি। এবার ট্যান 30 ডিগ্রি ভ্যালু কত, 1/√3। তাহলে 1/√3, আর এটা সমান সমান কত, লম্ব হচ্ছে 500 আর এটা হচ্ছে ভূমি। তাহলে ভূমি সমান সমান কত আসবে, 500√3। ভূমি সমান সমান 500√3, মানে এই 30 ডিগ্রির যেটা যেটা আমার 30 ডিগ্রি ভ্যালু, সেটা কিন্তু আসছে, যেটা 30 ডিগ্রি ভ্যালু সেটা আসছে কত, 500√3। ভেরি গুড, এটা কালকেও করেছিলাম। আর দেখো পরেরটাও করো, 5 ডিগ্রি মানে কত হবে, 1, তাহলে 1 মান হবে, এখানে 1 হবে, তাহলে সেই একই লম্বাই ভূমি। তাহলে 1 যদি হয়, ট্যান 35 ডিগ্রি মান 1, আর ট্যান মানে তো লম্বাই ভূমি, লম্ব 500, তাহলে এখানে ভূমির মান কত আসছে, টোটাল মানটা কত আসছে এখানে, এই পর্যন্ত মান এখান থেকে কিন্তু টোটাল ভূমিটা আসছে 500। আচ্ছা এইটাকে এই 30 ডিগ্রি মানে এইটা, ঠিক আছে, এই কোণটা, যাই হোক। তো এটা হচ্ছে 500√3 আর হচ্ছে 500। তো এদের যে মানটা এসছে, এরা ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। আর নৌকা দুটি পাহাড়ের একই পাশ থেকে নৌকা দুটির মধ্যে দূরত্ব কত, তার মানে হচ্ছে এই যে এলো, এদের ডিফারেন্স করলেই অ্যান্সার চলে আসে। তাহলে দেখো এখানে রয়েছে 500√3, আর একটা আছে কত, -500 যদি করা হয়, তাহলে এখানে কমন আসছে 500, কমন আসছে 500, কমন দিলে এখানে কী বলতে থাকছে, √3 -1। √3 ভ্যালুটা ইনপুট করো, কত হবে, 1.732। 1732 তাহলে 1.723, মানে এবার এক যদি বাধ্য হয় 0.723 পড়ে থাকবে। তাহলে 500 ইন্টু 0.732, তাহলে দেখো 5 7 35, 3-এর ঘরে আসছে অ্যান্সার। এটা দেখার দরকার নেই, বুঝতে পেরেছো কী করলাম, 5 7 35, 3-এর ঘরে আসছে, তাহলে অ্যান্সার অপশন সি, ব্যাস এইটুকু। কিন্তু এখানে একটু √3 ভ্যালুটা তোমাকে একটু জানতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। 723 মনে হয়, যাই হোক, আগের দিনও করেছিলাম, তো মানটা ইনপুট করলে হয়ে যেত বলেওছিলাম। 24 কী বলছে, একটি বালক দেখলো যখন সে 16, আচ্ছা এটা করেছি, এটা হয়ে গেল। এটা হয়ে 34 বলছে 3টি পাইপ এ বি এবং সি একটি খালি চৌবাচ্চাকে 10 মিনিটে ভর্তি করে। মানে 3জন যখন চলছে, এ বি সি একসাথে, এ বি সি একসঙ্গে যখন চলছে 10 মিনিটে পূর্ণ করছে, আর পাইপ এ একা বাবু 30 মিনিট লাগাচ্ছে, আর পাইপ বি একা দেখা যাচ্ছে 40 লাগাচ্ছে। তাহলে সি এর অ্যান্সার চাইবে, স্বাভাবিক, পরীক্ষার সময় তাই পাবে। তো এখানে এলসিএম করলে কত হচ্ছে, 120। 120 যদি এলসিএম হয় কত হচ্ছে, 12 20-তে 120 হয়, আর 4 30-এ 120 হয়, আর 3 40-এ 120 হয়। এবার এখান থেকে দেখো সির ভ্যালু যেহেতু চেয়েছে, তো এ আর বি করছে কত, 7, আর এবিসি করছে একত্রে 12, তাহলে 12 থেকে এ বি এর ভ্যালুটা বাদ দিলাম 7, তাহলে পড়ে রইল কত, 5। কার মান এটা, সি এর মান, ঠিক আছে। তাহলে সি করছে কত, অপশান বি, 120 ইউনিট কাজ সি করে, 5 ইউনিট করে ভাগ করলে দেখা যাচ্ছে 24, তাহলে 24 মিনিটে শেষ করছে, অপশান বি। নেক্সট, আচ্ছা এইবার দেখো 37-এ ছিল সোজা অঙ্ক, অনুপাত দিয়েছে x:y, বলছে x:y এর ভ্যালু বলছে 5:2। এটার মানেই হচ্ছে x এর ভ্যালু 5 আর y এর ভ্যালু 2। ভেরি গুড। আচ্ছা তাহলে 8x, তাহলে 8x মানে 8 × 5 মানে 40 প্লাস 18। এদিকে দেখো রয়েছে 9 × 2 y এর ভ্যালু, তাহলে 18, এটা এলো অনুপাত। আর একটা কী রয়েছে, 8x মানে হচ্ছে 5 আর 40, x এর ভ্যালু 5 যেহেতু, প্লাস এক্ষেত্রেও সেম 18। এবার এখানে দেখো 40 আর প্লাস 18, আচ্ছা এটা 4 হবে, সরি 2 2 4, তো এটা
ওয়াইয়ের ভ্যালু 2, 4 হবে এটা। তাই 40 আর 18 যোগ করলে কত আসবে? 58। 40 আর 4 যোগ করলে 44। 2 দিয়ে একমাত্র ভাগ যাবে, 29 দিয়ে 58 হয়, 22 দিয়ে 44 হয়। এই অ্যান্সারটা দেখা যাচ্ছে কোথায় রয়েছে? অপশান সিতে রয়েছে। নেক্সট 40 দাগে বলছে রাজা এবং রাম একসাথে একটি কাজ করে 10 দিনে, ভেরি গুড। তাহলে রাজা বাবু আর রাম বাবু কাজ করছে একই রকম অঙ্ক আগেরটার মতো 10 দিনে। আর রাজা বাবু কি করছে? রাজা বাবু একা কাজ করছে 12, ভেরি গুড। রামের অ্যান্সার চাইবে, আগে 3টে ছিল, এটা 2টো, আরও ছোটো করে দিয়েছে। 10 আর 12 এলসিএম কত হয়? 12 দিয়ে 24 ভাগ যাবে না, 3 12 36 ভাগ যাবে না, দেখো 60 হয়। একদিন তোমাদের মুখস্থ হয়ে যাওয়া উচিত। তাহলে 6 10 60, 5 12 60। এবার দেখলেই বোঝা যাচ্ছে রাজা আর রাম করে 6 ইউনিট, কিন্তু রাজা তার মধ্যে একাই 5 ইউনিট করে দিচ্ছে, তাহলে বাকি এক অংশ করছে নিশ্চয়ই রাম। তাহলে 60 ইউনিট কাজ রাম যদি 1 করে করে, তাহলে টোটাল কদিন লাগবে? ওর 60 দিন লাগবে। তারপরে বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে কিন্তু। দুটি সংখ্যার গসাগু 12, লসাগু এত, একটি সংখ্যা এত থাকলে অপরটি। এই অঙ্কটা তোমরা পরীক্ষায় পাবে। অপর সংখ্যাটি যখনই বলো তখন আমরা জানি কি, যে লসাগু বা গসাগু ইন্টু লসাগু বা লসাগু ইন্টু গসাগু, যাই হোক, বাই একটি সংখ্যাতে ভাগ করলে অপর সংখ্যা। 0 0 কাটবো, 9 6 54 হয়ে যায়। তাহলে 9 12তে কত হবে? অ্যান্সার হবে 108, অপশান সি। নেক্সট 46 কি বলছে? একটি গ্রামের মহিলাদের জনসংখ্যা যদি পুরুষের জনসংখ্যা 90% হয়, তার মানে কি পুরুষ যদি 100 হয়, মহিলা হবে 90, ভেরি গুড। রেশিও যদি করতে পারো, রেশিও করে দাও, বেশ। বলছে পুরুষদের জনসংখ্যা মহিলাদের জনসংখ্যার কত শতাংশ? তাহলে 9 হচ্ছে 10 জন পুরুষ, তাহলে 100-এ কত? তো ক্যালকুলেশন করলে কত আসবে? 1000 ডিভাইডেড বাই 9। তো ভাগ করে দেখা যাচ্ছে 9 9 9 9, 3টে 9 করলেই তো হয়ে যাচ্ছে, তার মানে এটা হবে অ্যান্সার 111 পূর্ণ 1-এর 9% অ্যান্সার, 111 পূর্ণ 1-এর 9%। তো অপশান ডি, ও 1-এর 9 আর দেয়নি। নেক্সট দাদা এটা কি পূর্ণ সংখ্যা আছে? ওটা তো আমি অ্যান্সার ওরকম বেরিয়েছিল, কিন্তু আমি তো বুঝতে পারিনি যে অ্যান্সারটা এরকম হবে। আরে বাপু, 11 পূর্ণ 109%, সেটাকে ওরা 1/9টা নিয়ে নিয়ে রাউন্ড ফিগারে নিয়ে নিয়েছে। এটা তো বুদ্ধি থাকলে, বুদ্ধি খাটাতে হবে এটা একটু। নেক্সট আচ্ছা আচ্ছা, যদি বা পরীক্ষার সময় এরকম নেবে না। যদি 2a সমান সমান, দেখো যখন এটাও গুণাকার এটাও গুণাকার আছে, তাহলে এদের রেশিও কী হয়ে যায়? উল্টোটা ওদের রেশিও হয়ে যায়। তাহলে উল্টোটা রেশিও মানে 3:2। তুমি ফর্মুলাও করতে পারো, বা ভগ্না, যেহেতু প্রথম অক্ষর সেই অক্ষর চেয়েছে, ভগ্নাংশে কনভার্ট করেও করতে পারো। আর বিসি কত হয়ে যাচ্ছে তাহলে? উল্টোটা রেশিও বললাম, গুণাকার যেহেতু রয়েছে 5:4। তুমি ফর্মুলা করেও বের করতে পারো 3টের ভ্যালু করে, কারণ ইজি আছে, যে 2টো পার্ট আছে। তাই করলে দেখো 3 5 15 আসছে, এদিকে 5 দিয়ে 10 আসছে, আর এদিকে 4 দিয়ে 8 আসছে। অ্যান্সার হচ্ছে এ আর সি। এ হচ্ছে 15 আর সি হচ্ছে 8। তাহলে 15:8 অ্যান্সার অপশন বি। এভাবেও করতে পারো। যদি মনে করো যে প্রথম অক্ষরটা চেয়েছে, শেষ অক্ষরটা চেয়েছে, তাহলে আমরা ভগ্নাংশ করেও করতে পারি। তাই 3/2 ইন্টু 5/4, এটা করলেও অ্যান্সার চলে আসবে, সেই 15/8ই আসবে। ঠিক আছে, নেক্সট। এবার দেখো বলছে একটি সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা এবং জি ভরকেন্দ্র। তাহলে দেখো একটা সমবাহু ত্রিভুজ আছে, ঠিক আছে, তাহলে একটা মধ্যমা আছে, হ্যাঁ, একটা মধ্যমা আছে, যাই হোক। তাহলে জি হচ্ছে ভরকেন্দ্র। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 3√3 সেন্টিমিটার হলে এজি এর দৈর্ঘ্য কত? তাহলে এজি এর দৈর্ঘ্য কত চেয়েছে? তাহলে এটার ভ্যালু চেয়েছে, তাই 3/1 তাই তো। আগে বলো যে মধ্যমার যেটা আছে, মধ্যমার সূত্র কি বলো? √3/2 এটা হচ্ছে মধ্যমার সূত্র, মুখস্থ রাখবে কিন্তু, এর আগেও করিয়েছি আমি। তাহলে এখানে রয়েছে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য বলেছে 3√3। 3√3 যদি হয় তাহলে অ্যান্সার কত আসে? দেখো এখানে 3 আর 3, আর √2 আরও 1টা 3, 9/2, তাই তো। এটা কি অ্যান্সার? 4.5 না, তাহলে এটা অ্যান্সার না। তাহলে এটা অ্যান্সার না যখন, তাহলে 4.5 এটা, তাহলে 4.5 অ্যান্সার না, তাহলে কত অ্যান্সার হবে? 3 হবে। এবার এটাকে ভাগ করবো কত দিয়ে? কে পারবে? 3 দিয়ে ভাগ করব, তার 2 ভাগ হবে এজি। তাহলে দেখো অ্যান্সার হচ্ছে এজি এর দৈর্ঘ্য নির্ণয় করো। মানে ভরকেন্দ্র যখন জি থাকছে, তোমাদের আমি এটা করিয়েছিলাম মনে হয়, যে এটা যখন 3/2 থাকছে, তাই তো।
তাহলে এটা যদি করো তাহলে 9/2 তাহলে কত আসছে কাটাকুটি করলে? 4.5 আর ওখানে 3/2 3/2 আসছে, তাহলে কত আসছে? 3 সেন্টিমিটার আসবে। কত আসবে? 3 সেন্টিমিটার আসবে, ঠিক আছে? তাহলে এই যখন এই ভর কেন্দ্র যেটা থাকবে সেখান থেকে যদি কোনোটার মান চাই, এখান থেকে এটা হোক যে কাটা যদি চাই, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার এটাই আসবে। হ্যাঁ, এটা একটু মাথায় রেখো। পঞ্চম দাগ, একটি পাত্রে 64 লিটার স্পিড আছে, পাত্রটি থেকে 8 লিটার স্পিড তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করলে এইভাবে 3 বার। সোজা আছে। এই 64 লিটার আছে, সেখান থেকে যদি তুমি 8 লিটার তুলে নাও তাহলে থাকবে কত? 56। 64-তে 56, কাটাকুটি করলে কত হচ্ছে? 7/8। তাহলে এই প্রক্রিয়া কতবার করেছে? 3 বার করেছে। তাহলে 3 বার লিখলেই অ্যান্সার। ওই পাত্রে স্পিডের পরিমাণ কত যদি বলে, সেক্ষেত্রে আমরা এই করবো, হয়ে যাবে 8 আর 64 কেটে যাবে, 3-র সাথে গুণ করলে কত হয়? 343/8। তো ভাগ করলে কত আসবে? 42.7 ভাগ করে দেখা যাচ্ছে 42.728। অপশন ডিতে আছে। একশোটি দাগ একটা অঙ্ক ছিল, একটি বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল 25। এই বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যটা কি জানি আমরা? a স্কোয়ার, মানে বাহুর স্কোয়ার সমান সমান বলছে কত? 25। তাহলে ইজিলি এর ভ্যালু পেয়ে যাবো কত? a সমান সমান 5×5=25। তাহলে 5 হবে এর ভ্যালু। স্কোয়ার মানে দুটো এ গুণ, মানে দুটো বাহু গুণ আছে, তাহলে 5×5 আছে, এগুলো জানতে হবে। এই স্কোয়ারটা এবার রুট হয়ে যায়, এটা এখন আর সে বাচ্চাবেলার দিন হয়ে গেছে, ওগুলো আমরা দেখবো না আর। হ্যাঁ, তাহলে 3 কিলোমিটার/ঘন্টা গতিতে পার্কটি 1 পাক ঘোরা। তাহলে 1 পাক ঘুরছো মানে কি? তুমি কত ঘুরছো, তার মানে সেটা কি? চারিপাশে ঘোরা মানে সেটা পরিসীমা আছে। পরিসীমা সূত্র কি? বর্গক্ষেত্রে 4a। তাহলে 4a যদি হয় তাহলে 4 ইন্টু বাহু দৈর্ঘ্য পেয়েছি 5, আর এটা সমান কত? 4×5 20 মিটার হচ্ছে পরিসীমা। তাহলে সেই ডিস্ট্যান্সটা পেয়ে গেলাম কত? ঘোরার ডিস্ট্যান্সটা 20 কিলোমিটার, আর গতিবেগ তার কত? 3। তাহলে গতিবেগ দিয়ে ভাগ করলে আমরা টাইম পেয়ে যাবো ডিস্ট্যান্সকে। 20/3 মানে কত আসছে? 20/3 মানে 3 × 6 = 18, 18 6 পূর্ণ সামথিং, তো মানে 6 দিয়ে একটাই অপশন, এটা অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এটা করব। দেখো এটা কি করবে? উভয় পদের সঙ্গে 3 যোগ করে, এটার সঙ্গে তোমাকে মিলানোর চেষ্টা করতে হয় সবসময়। তাহলে দেখো উভয় পদের সঙ্গে কি করতে হবে? 3 যোগ করে দাও, তাহলে হয়ে যাবে। তাহলে এটার সঙ্গে উপরেরগুলোর সঙ্গে 3 যোগ করে দিলে a+3, আমি সাজিয়ে লিখছি জাস্ট, a+3 হয়ে যাবে, প্লাস এ একটা পার্ট গেল, ঠিক আছে? আর এদিকে আর একটা পার্ট রয়েছে a+3, এই একটা পার্ট আমরা এই এক রকম করে যে লিখি, একটা পার্ট আর এই একটা পার্ট, আর এটার ভ্যালু সমান সমান দেখো দুই পাশে কিন্তু 3 অ্যাড করেছি, উভয় পাশে কিন্তু অ্যাড করতে যা করতে হয়। তাহলে এটা হয়ে গেল a+3 + 1/13 সমান 8 বলতে পারি। তাহলে সোজা হয়ে গেল। এবার এটা দেখো রয়েছে কি? এটা যদি a ধরি, মানে এটা যদি a ধরি, এটা যদি b ধরি, তাহলে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি জানি? ও জানি। আচ্ছা, a+b এর হোল স্কোয়ার। a+b এর হোল স্কোয়ার মানে কি? এইটার প্লাস রয়েছে, তাহলে এই প্লাসের ভ্যালুই তো কত? এই দুটোর প্লাস হচ্ছে 8, এদের স্কোয়ার। তাহলে a+b হোল স্কোয়ার মানে 8 এর স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এইটা হচ্ছে a, আর এটা যদি b হয় তাহলে দেখো এটা গুণ 2ab, মানে এটা আমি যদি করে দিই 2ab, তাহলে এটা a, এটা b, এটা কেটে যাবে, 1 পড়ে থাকবে, তাহলে 2 1 2 পড়ে থাকবে। তাহলে 8 64 মাইনাস 2 সমান সমান 62 অ্যান্সার। অপশন নাম্বার যেটা সিতে রয়েছে। নেক্সট বলো। যেখানে করে 8 করলে ওইটা দাদা কিভাবে আসলে একটু বলো না ওইটা। এই অঙ্কগুলোর ক্ষেত্রে বীজগণিত এর আগেও করিয়েছি, চেষ্টা করতে হবে এর সঙ্গে মিল রাখার। সেক্ষেত্রে আমরা একটু দেখলে বুঝতে পারছি, একটুকুনি মাথা কাটালে, যে আমি যদি উভয় পদের সঙ্গে 3 অ্যাড করি, এর সঙ্গেও 3 অ্যাড করো, দেখো যখন দুপাশেই অ্যাড করলে কোনো এফেক্ট পড়বে না, আর এপাশেও যখন 3 অ্যাড করছি এপাশেও 3 অ্যাড করে দেবো। তাহলে এপাশে যদি 3 অ্যাড করি তাহলে কী হয়ে যাচ্ছে? 3a হয়ে যাচ্ছে। সেটাকে আমরা যদি 3a যায়, a+3ও তো একই বিষয়, তাই না? এটা আমরা সাজিয়ে লিখছি। এটা একটা পার্ট ধরে নিই, আর এটা একটা পার্ট দিতে সুবিধা হয়ে যেত, এটা 8 হয়ে গেল। এই যাবে। নেক্সট, বীজগণিত এগুলো প্র্যাকটিস করতে করতে আসে। দেখবা কখনো কখনো আমরা এ দিয়ে ভাগ করি, কখনো কখনো গুণ করি, ঠিক আছে, ওর সাথে মিল করার জন্য, আর কিছুই না। বলছে একই ব্যক্তি একই সুদের হারে 4,000 টাকা 3 বছরের জন্য এবং 3,000 টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করলেন। তাহলে দেখো একই ব্যক্তি একই সুদের হারে 4,000 টাকা 3 বছরের জন্য, এবার এটা কী সুদ আছে? সরল সুদ, এবং 3,000 টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করলেন, শেষে তিনি এত টাকা বেশি পেলেন, সুদের হার কত? সিম্পল।
তাই 4,000 টাকা যদি 3 বছর খাটে তাহলে কত টাকার হিসাবে সে সুদ পাবে? 3 4 12,000 টাকার হিসাবে সুদ পাবে, সরল সুদ পাবে, 12,000 টাকার উপর সরল সুদ পাচ্ছে। আর এদিকে 3,000 টাকার 5 বছরের জন্য বিনিয়োগ করেছে, তার মানে কত হচ্ছে টোটাল? 3 5 15,000 টাকা হিসাবে যে সুদ পাবে। ঠিক আছে, তাহলে 15,000 টাকা হিসাবে যে সুদ পাবে দেখা যাচ্ছে। তাহলে এই যে ডিফারেন্সটা, এদের যে ডিফারেন্স, এই ডিফারেন্সের কারণেই তো সুদের ডিফারেন্স হচ্ছে, কারণ সুদের হার তো সেম, তাই না? তাহলে এই ডিফারেন্সের কারণেই তো হচ্ছে। তাহলে এর ডিফারেন্স কত বিনিয়োগে? 3,000 মানে 3,000 ডিফারেন্স। এই 3,000 ডিফারেন্স মানে 150 টাকা। তাহলে এই 3,000 টাকার উপরে তুমি 150 টাকা সুদ পাচ্ছ। তাহলে 100 মানে কত? 2 0 2 0 আউট, এটা কাটলে কত হচ্ছে? 3 5 15 5। অপশন সি অ্যান্সার 5%। 73 একটা কোশ্চেন ছিল, দেখো দুটি চোঙের পাত্রে একই পরিমাণ জল থাকে, ভেরি গুড। যদি তাদের ব্যাসের অনুপাত এত হয়, আচ্ছা জল আছে মানে কি, সেটা আয়তন আছে তাই না? আর ব্যাস বলে যদি তাহলে তাদের উচ্চতার অনুপাত কত বলো? মানে আয়তন তাদের সেম, তাই তো? হ্যাঁ দুটি চোঙের পাত্রে একই পরিমাণ জল থাকে, যদি তাদের ব্যাসের অনুপাত এত হয় তাহলে তাদের উচ্চতার অনুপাত কত বলো? কি হবে? আয়তনের সূত্র দুটো পাশাপাশি লিখলেই হয়ে যাবে, একদম তাই। তাহলে আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। পাই আর এস, দেখো ব্যাসের অনুপাত আর ব্যাসার্ধ অনুপাত সেম হবে, ঠিক আছে? এটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে আর স্কোয়ার ভ্যালু কত এখানে? 4 আর স্কয়ার হলো 2:3 2। এটা আসলো, আর একটা কি আসবে? পাই আর আসবে পাই 9h 9 পাই না 9h। সমান এটা আসছে অনুপাতে কি আসছে? পাই তো এক হবে না? 9h। হ্যাঁ 9h উল্টে দিলে রেশিও কোনটা এক হবে? পাই h কেটে যাবে। 9:4 आंसर। এই উল্টে যাবে, দেখো এখানে সব কেটে আছে, পাই পাই কেটে আছে, তাহলে এটা কেটে গেল। এখানে 4h আর 9h, এটা হচ্ছে কি প্রথমটার, এটা হচ্ছে দ্বিতীয়টার, ঠিক আছে? আর উল্টে নিয়ে ওদের কি হয়? রেশিও হয়ে যায়। উল্টে নিলে কি, এটা গুণাকারে আছে, আমি বলেছিলাম না, গুণাকারে থাকলে কি হয়? উল্টে দিলে তাদের রেশিও চলে আসে, তাই 9:4 আসবে। কোনো ডাউট? আপনার ডি অ্যান্সার, কোনো ডাউট নাই তো? না না, সূত্রের খেলা জাস্ট হাইট ডিসটেন্স তাহলে করে দেবে একবার। করে দিলাম তো। না না, ওই চ্যাপ্টার ওই সাথে করে দেবে ভিডিও একটা এমনি। কি হাইট এন্ড ডিসটেন্স অঙ্কগুলো একটা। হায়ার ডিস্টেন্স যে কটা সেটা করলাম তো। না এইখানে নয়, এরকম বলছি। চ্যাপ্টার করবো তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভালো হবে, ক্লিয়ার সে তো করবো। কত দাগ বলছে 100 থেকে 1000-এর মধ্যে যে কোনো সংখ্যা থেকে তার অঙ্কগুলির যোগফল বিয়োগ করলে যে সংখ্যা পাওয়া যায় তা নিম্নলিখিত কোন সংখ্যাতে বিভাজ্য? কি বলছে? 100 থেকে 1000-এর মধ্যে যে কোনো সংখ্যা থেকে তার অঙ্কগুলির যোগফল বিয়োগ করলে, তাহলে যে কোনো একটা সংখ্যা ধরো 100 থেকে 1000-এর মধ্যে ধরে নিলাম 115, 124 ধরলাম। তাহলে 124 যদি হয়, সেখান থেকে এর অঙ্কগুলির যোগফল বাদ হয়। যোগফল কত হচ্ছে? 4 2 1 7, বাদ দিলে কত আসছে? 117। 117 কয় দিয়ে ভাগ যাচ্ছে? 9 দিয়ে। এটা আমি কাকে ধরেছিলাম জানো তো? এটা আছে গোলক দাদা ধরেছিলাম একটা, ওই সৌরভ গাঙ্গুলির এতে হয় না, ওখানে ধরেছিল, সেখান থেকে আমি এটা কালেক্ট করে এটা করেছিলাম। প্রত্যেকটা সেম হবে, যখনই তুমি 7 বাদ দেবে তখনই এটা আসবে, এরকম বলবে, ঠিক আছে? 9ই হয়। দেখো আর একটা চেক করে দেখতে পারি, 1 1 1, তিনটে সংখ্যা 111 হলো, মাইনাস কি বলেছে? 3 বাদ দিয়ে দাও, 1 1 2 3, ঠিক আছে? তো বাদ দিলে কত আসছে? কত? 108। তো 108 দেখো 9 দিয়ে ভাজ। নেক্সট, আচ্ছা 79 দেখো, এটা কি করতে হবে? অলওয়েজ মাথায় রাখতে হবে যে ছোটো বেস ডে আসে, এই বেসটাতে কনভার্ট করতে। এখানে 4-এর বেজ আছে, তো এখানে 4 256 মানে 4-এর কি সেটা? 4-এর 4, একদম 4 কিউব 64, তার সঙ্গে আর একটা 4 গুণ করে দেখো 56, 256। তো 4-এর পাওয়ার 4 ইন্টু এখানে আছে কত? 0.16, ভেরি গুড, ইন্টু 4-এর পাওয়ার এদিকে 0.36। এবার গুণ করছো, এটা গুণ করলে কত হবে? 4 সলং 48, দুটোর আগে দশমিক মানে 0.48, সরি 4 সলং 64, কি ভাগ, এটা করলে আসবে কত? 4 সলং 64, তাহলে দুটোর আগে দশমিক, তাহলে 0.64। ওই 4-এর পাওয়ার যদি থাকে, তাহলে বেস যখন সেম আছে
তাহলে গুণ গুণ রয়েছে মানে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে 0.36 আর 0.64 যোগ করলে কত আসবে? 1.00 100 হবে। দুটোর আগে দশমিক মানে 1, পয়েন্টের পর 0 দাম নেই মানে 4 এর পাওয়ার 1, তো 4 এর পাওয়ার 1 মানে সেই 4ই হবে, একটা 4, অপশন নাম্বার ডি। নেক্সট লাস্ট অঙ্ক, 500 টাকা ওপর 2 বছরের দুটি ব্যাংকের, সোজাই আছে, সরল সুদের পার্থক্য হলো এটা। দেখো ওই সরল সুদের পার্থক্য মানে সুদের হার বের করতে হলে সেম ওই সুদটাই ওটা ধরে নিতে হয়। তাহলে আর এর ভ্যালু কি জানি? আর ইকুয়াল টু আই ইন্টু 100, তো সুদের পার্থক্য হচ্ছে 2.5, এইটাই সুদ। আচ্ছা, সূত্রের 100 বাই পি, 500 টাকার উপরে পার্থক্যটা এসছে কয় বছরের জন্য? 2 বছরের জন্য। তাহলে এখানে করলেই চলে আসবে, পয়েন্টটা তুলে নিচে একটা শূন্য দিয়ে দেবো। শূন্য যদি দিয়ে দেখা আছে 5 20 100, ঠিক আছে, আর 5 যদি ভাগ করি 5 100 500, তাহলে 25 করে দিয়ে 100 দিয়ে ভাগ করি 0.25%, অপশান নাম্বার বি। এই পর্যন্ত কোনো সমস্যা হলে জানাও এইবার তোমরা।